ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে তারা। রায়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল থাকলেও খালাস পেয়েছেন একাধিক আসামি। জহিরুল হক মিলুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে উচ্চ আদালতের রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন নুসরাতের মা। তিনি বলেন, উচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছেন। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়েকে নিয়ে অপপ্রচার চালানো হলেও এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আমার ছেলের বিরুদ্ধে, আমাদের ফ্যামিলির বিরুদ্ধে যেভাবে মান সম্মান তেনা করিয়ে লাগছে, আমরা ধৈর্য ধরিয়ে রেখেছি বাবা। স্থানীয়রা বলছেন, এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং বিচারহীনতার অবসান ঘটবে। এলাকাবাসীর প্রতি আজকের রায়ের প্রতি খুশি আছি। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে আদালত এখানে একটি ন্যায় বিচার করেছে। রায়ে আমরা দেখতেছিলাম যে এখানে আমাদের গ্রামবাসীও খুশি, আলহামদুলিল্লাহ নুসরাতের মাও খুশি, আর এবং যারা আসামি ছিল বিগত সময়ে আসামি পক্ষরাও খুশি। এদিকে নুসরাতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। রায় হয়েছে এবং আমরা আছি, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকবো। নুসরাত হত্যাকাণ্ডের প্রায় 7.5 বছর পর হাইকোর্টে এলো বহুল আলোচিত এই মামলার রায়। রায়ে 16 জন আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। 4 আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আর খালাস পেয়েছেন 10 আসামি। শান্তা ইসলাম, 71। ফেনী সোনাগাজীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 7 বছর পর বহুল প্রতীক্ষিত রায় দিয়েছে হাইকোর্ট। বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনকে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচারিক আদালতে 16 জনকে একযোগে মৃত্যুদণ্ড দেয়া সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2019 সালের 6 এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে। অভিযোগ, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তার শরীরে আগুন দেওয়া হয়। 4 দিন পর 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এই হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। দ্রুত তদন্ত শেষে 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরে আইন অনুযায়ী ডেথ রেফারেন্স, জেলাপিল ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। দীর্ঘ শুনানি শেষে সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারক AKM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। 4 আসামির সাজা কমিয়ে করা হয় যাবজ্জীবন, আর 10 জনকে খালাস দেওয়া হয়। নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন আদালত। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আপিল হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। রায়ে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে। 16 জনকে একযোগে মৃত্যুদণ্ড দেয়াকে বাড়াবাড়ি উল্লেখ করে সেই রায় দেওয়া ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেয় উচ্চ আদালত। এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, এই ধরনের সেন্টেন্সিংটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং, অর্থাৎ আদালত
যিনি বিচার করবেন, তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। অন্যদিকে আসামিপক্ষের দাবি, সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হয়ে যাওয়ায় ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। তাই তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। আমার আসামি ছিল 3 জন। একজন ছিল মনি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আমার আসামিদের মধ্যে 3 জন একুইটাল রয়েছেন, আর একজনের ডেথ বহাল আছে, মানে আপনার শাহাদাত হোসেন শামীম। নুসরাত হত্যা মামলার 16 আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন পাওয়া 4 আসামিকে কন্ডেম সেল থেকে দ্রুতই সাধারণ কারাগারে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সোনাগাজী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, রিপোর্টে যেমন দেখছিলাম, নিহতের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু একসাথে 10 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ বিষয়ে কি তাদের কোনো বক্তব্য ছিল? আপনি জানেন যে নুসরাতের মা শেরিন আক্তার কিন্তু গণমাধ্যমে একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে তারা এর রায়ে সন্তুষ্ট, তবে তারা 10 জন যে খালাস পেয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং তারা এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে কিনা এমন একটি প্রশ্ন করা হয়েছিল। তবে তার মা শেরিন আক্তার বলছেন যে তারা এই বিষয়ে আর তারা আইনি কোনো পদক্ষেপে যাবেন না। তবে তিনি তার পরিবারের নিরাপত্তার বিষয়টিকে জোর দিয়েছেন। তিনি বলছেন যে আসামি পক্ষ থেকে তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দামকি দেওয়া হচ্ছে। তিনি তার 3 সন্তান এবং স্বামীকে নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের কাছে তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টিকে জোর দিচ্ছেন। আপনি জানেন যে 2019 সালে 24 অক্টোবর নিম্ন আদালত এই মামলায় 16 জনকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে। তো এরপরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ করে আজকে হাইকোর্ট এখানে 2 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়েছে, যেটি আপনি ইতিমধ্যে বলছিলেন। তো আমরা এই বিষয়ে এই রায়ের প্রতিক্রিয়া জানার জন্য আমি স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। আজকে যে রায় হলো, এই রায়কে কিভাবে দেখছেন? আমি সোনাগাজীর একজন সাধারণ নাগরিক হিসাবে আজকের এই রায়টিতে আমি সহ পুরো সোনাগাজীবাসী আমরা মোটামুটি সন্তুষ্ট। তবে বিগত 19 সালে ফেনীর যে আদালতে, নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে যে রায়টি দিয়েছিল, একটা হত্যা মামলায় একসাথে 16 জন মামলার আসামিকে একসাথে ফাঁসির রায় দেওয়া, এটি সোনাগাজী সহ সারা বাংলাদেশে এই রায়টি নিয়ে প্রশ্ন ছিল। সাধারণ মানুষের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া ছিল, যেটি আমরা সোনাগাজীবাসী অনুধাবন করেছি। আমি ধন্যবাদ জানাই আজকের যে রায়টি দিয়েছে উচ্চ আদালত, যে হাইকোর্ট যে ডেট রেফারেন্স এবং আজকে চূড়ান্ত রায় দিয়েছে। আজকের রায়টিতে সোনাগাজীবাসীর সহ আমরা সবাই মোটামুটি আমরা সন্তুষ্ট রয়েছি। তবে আমার এখানে একটি বিষয় রয়েছে, যে একটি সংস্থা পাবলিক সিম্পিতি আদায় করার জন্য যে আইনকে প্রস্তাবিত করা হয়েছে বিগত সময়, যেভাবে এই সাধারণ মানুষের সাধারণ সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য 16টি পরিবারকে নুসরাত জাহান রাফি হত্যা হয়েছে। 16টি পরিবার ওই হত্যার মামলায় দীর্ঘ প্রায় 7 বছর তারা যারা 10 জন খালাস পেয়েছে, তাদের 7টি বছর গুরুত্বপূর্ণ জীবন থেকে তাদের 7টি বছর চলে গিয়েছে। আমি বলবো এর দায়ভার কে নেবে? এই জন্য আমি বর্তমান বাংলাদেশ সরকারের যিনারা দায়িত্বরত রয়েছেন ওনাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের যে আইন আদালত রয়েছে, আইন আদালতের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াতে আপনারা অমূল সংস্কার আনুন, যে লিখিত যেন কোনো। আমরা এখানকার একজনের প্রতিক্রিয়া জানছিলাম। তো আমরা এই ছিল নুসরাত পরিবারের বাড়ি থেকে এই হত্যা মামলার প্রতিক্রিয়া সর্বশেষ। অনেক ধন্যবাদ মিলু আপনাকে। দর্শক, সোনাগাজী থেকে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল হক মিলু।
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় গতরাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার 2 তরুণ। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তবে ইয়াবা সেবনে বাধা দেয়ায় তাদের হত্যা করা হয় পুলিশের এই দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন নিহত শিক্ষকের স্বজনসহ রংপুরের সচেতন মহল। যদিও তা উড়িয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। শাহ বায়াজিদ আহমেদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন বাড়ির ছাদের কার্নিশে এখনো বসে আছে কবুতরগুলো। তারা জানে না যে মানুষগুলো প্রতিদিন খাবার দিতেন কোনোদিন আর ফিরে আসবেন না। 4 দিন আগে বৃহস্পতিবার রাতে রংপুরের এই বাড়িতেই নৃশংসভাবে হত্যা করা হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তানকে। রোববার রাতে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে চাঞ্চল্যকর এই হত্যার নেপথ্যের কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যদিও পুলিশ বলছে ইয়াবা সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড। নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। তবে পুলিশের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই শিক্ষকের স্বজনসহ এলাকাবাসী। তারা বলছেন একটি বাড়িতে একের পর এক 4 জনকে হত্যা করা হলো, অথচ আশেপাশের কেউ কিছু টের পেল না। মাস্টার তো অবশ্যই তার পরিচিত, অবশ্যই সে বলতে পারতো সেখানে তাদেরকে, এবং পাড়া প্রতিবেশী যারা জানে গ্রামে বাসা আছে তাদেরকে বলতে পারতো, চিল্লাইতে পারতো। তো বড় একটা লোমহর্ষক ঘটনা ঘটলো, কিন্তু কেউ জানলো না। এটা আসলে একটা রহস্যে ঘেরা আমার কাছে মনে হইলো। যে বাড়ির ছাদকে টপকিয়ে সে আরেকটা বাড়িতে আসলো, অবশ্যই সে বাড়ির লোকজন কেউ না কেউ বা আশেপাশে কোনো বাড়ি থেকে কেউ না কেউ দেখে ফেলেছে সেটা। শুরুতে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করেছিল পুলিশ। তবে কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় সেই বক্তব্য। এতে মানুষের সন্দেহ বাড়ে। তাদের দাবি এই হত্যার পেছনে আরো শক্তিশালী চক্র রয়েছে। আমার মনে হয় এই জিনিসগুলো একটু খতিয়ে নেওয়া দরকার, যে 2টা ছেলে কিভাবে 4টা মানুষকে একের পর এক খুন করে ফেললো। যেই মাদকাসক্তরা, এদের দ্বারা সবকিছু সম্ভব। তো এখানে আমরা চাচ্ছি এটা বিচার বিভাগীয় একটা তদন্তের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন এই ঘটনাটার বিচার হয়। এই ঘটনায় গ্রেফতার 2 তরুণের পরিবারও বলছে এর আগে তাদের সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তবে আদালতে দোষ প্রমাণ হলে শাস্তি চান তারাও। আমার সন্তানকে যে ছেলেরা নষ্ট করছে সেও তো ধরা পড়ছে, তাদের কাছেই সরকার দেখুক যে আসলে এটা কি করা যায়। আমার ছেলে ভালোই ছিল, আমার ছেলেটাকে নষ্ট করে দিলেই ছেলেটাই। শোনেন, আশেপাশে মানুষ আছে, সবার কাছে শোনেন আমার ছেলে কি রকম। মানে কখনো বিশ্বাস হয় না 2 জনে এত বড় অন্যায় কাজ করতে পারে। এদিকে রোববার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর গ্রেফতার 2 তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে বিভিন্ন আলামত, ফরেনসিক তথ্য, ময়নাতদন্ত এবং সিসিটিভির ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। স্বীকারোক্তি যেটা দিয়েছে, খেজুর খেয়েছে, সিগারেট খেয়েছে, নিশ্চয়ই তাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করবে। যদি সত্যি তারা থেকে থাকে ম্যাচ করবে, এবং যদি তারা খেয়ে থাকে। একটি পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক মনে করছেন রংপুরের মানুষ। মাত্র 2 জন মাদকসেবী কিভাবে একটি পরিবারের 4 সদস্যকে হত্যা করলো সেটি নিয়ে অধিকতর তদন্তের দাবি তাদের। বনশ্রী হালদার, 71। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়াজিদ আহমেদ। বায়াজিদ, নিহত শিক্ষকের স্বজন সহ রংপুরের যারা সচেতন মহল রয়েছেন তারা বলছেন অধিকতর তদন্ত করা হোক এই বিষয়টি নিয়ে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? পুলিশের পক্ষ থেকে কিন্তু যে বক্তব্য দেয়া হয়েছে যে মাদক সেবনের দৃশ্য দেখে ফেলায় গণপতি চক্রবর্তী সহ তার পরিবারকে হত্যা করা হয়েছে, এটি তাদের মূলত বক্তব্য। এবং একইভাবে কিন্তু যে 2 জনকে আটক করা হয়েছে তারা কিন্তু 164 ধারায় জবানবন্দি দিয়েছেন, এবং জবানবন্দিতে তারা দোষ স্বীকার করেছেন।
মূলত সাধারণ মানুষ, প্রতিবেশী, স্বজন তারা যেটি বলছেন যে এই চারটি হত্যাকাণ্ড সেটি কোনোভাবেই কিন্তু এই দুজন সংগঠিত করতে পারে না। এটি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন এবং তারা বলছেন তারা জড়িত থাকলেও হয়তো আরও কেউ এর সাথে জড়িত থাকতে পারে বা কোনো প্রভাবশালী চক্র জড়িত আছে, সেটি তারা অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন। এবং আপনাকে তথ্য দিয়ে বলতে চাই যে এই ঘটনায় কিন্তু রংপুরের মানুষ ফুঁসে উঠেছে এবং আমরা একটু এখানে যারা মানববন্ধন করছেন রংপুর প্রেস ক্লাবের সামনে, এর আগে রংপুর জেলা স্কুলেও মানববন্ধন হয়েছে, কারমাইকেল কলেজে মানববন্ধন হয়েছে, আমরা একটু কথা বলতে চাই। নাগরিক কমিটির পক্ষ থেকে আপনারা মানববন্ধন করছেন, পুলিশের যে বক্তব্য সেটি আপনি বিশ্বাস করছেন কিনা এবং আপনাদের দাবিটা কি? অল্প কথা। আসলে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের পরবর্তী সময় মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে আসলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। কারণ ঘটনার যে পারিপার্শ্বিকতা এবং যে অপরাধের গুরুত্ব সেটির সাথে আসলে এখানে পুলিশের যে বক্তব্য সেটি কিন্তু মিলছে না। আমরা মনে করি যে আসলে এই ঘটনার যে প্রকৃত যে রহস্য, সেই জায়গায় অমিল খুঁজে পাচ্ছে এখানে। বাজেদ, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানব। চট্টগ্রাম নগরীতে নকশা বহির্ভূতভাবে পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং স্কুলে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে নকশা এবং বিধিবিধান মানার বিষয়ে 1 মাসের সময় দেওয়া হয়েছে। সোমবার সকালে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে আবাসিক ভবনের অনুমতি নিয়ে হাসপাতাল, ক্লিনিক এবং স্কুল পরিচালনার সত্যতা মেলে। পার্কিংয়ের জায়গায় করা হয়েছে ওষুধ এবং খাবারের দোকান, নেই কোনো বিকল্প অগ্নি নিরাপত্তা নির্গমন ব্যবস্থাও। এসব সমস্যা সমাধানে 1 মাসের সময় দিয়েছে সিডিএ। দর্শক, চলছে দেশক সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১-এর।